আজ থেকে বহু বছর আগের একটা ঘটনা। এক ছোট্ট বালক এক জায়গায় বসে আছে। সেই বালকের সামনে ওই সময়ের সবচেয়ে শ্রেষ্ঠ যে জ্যোতিষী, সেই বালকের চেহারার দিকে তাকার পরে বলতেছে, তোমার হাতটা আমি একটু দেখতে চাই। ছোট্ট বালক যখন সেই সবচেয়ে শ্রেষ্ঠ জ্যোতিষীর সামনে হাতটা বাড়াই দিয়েছে, জ্যোতিষী হাত দেখে বাকরুদ্ধ হয়ে গেছে। কি বলবে বুঝতে পারছে না। ছোট্ট বালক আর এই জ্যোতিষীর মধ্যকার ঘটনা দেখে ছোট্ট বালকের বাবাকে ওই বালকের একজন আত্মীয় খুব দ্রুত ডেকে নিয়ে আসছে। ওই ছোট্ট বালকের বাবা কিন্তু কোনো সাধারণ লোক না, খুব অসাধারণ ওই সময়ের একজন সম্রাট ছিলেন। তা সম্রাট নিশ্চিতভাবেই খুব জ্ঞানী মানুষও ছিলেন, খুব ভালো মানুষও ছিলেন। তো উনি জ্যোতিষীর চেহারার দিকে তাকায় বুঝতে পারতেছে যে সামথিং ডিফারেন্ট, ভিন্ন কিছু হয়তো বা জ্যোতিষী লক্ষ্য করছে এই ছোট্ট বালকের মধ্যে। তখন উনি জ্যোতিষীকে অভয় দিল যে আপনি যা কিছু দেখছেন সেটা আমাকে জানাতে পারেন। তখন ওই জ্যোতিষী বলতেছে যে মাননীয় সম্রাট, আপনার এই সন্তান, তার চেহারা, তার হাতের মধ্যে যে রেখা, এইটা দেখে আমি যেই জিনিসটা লক্ষ্য করছি সেটি হচ্ছে এই ছোট্ট বালকের সুনাম আপনার সুনামকে ছাড়াই যাবে। তো এই ঘটনা শোনার পরে বাপ যদি শোনে যে ছেলে তার মর্যাদাকে কাটিয়ে ছাড়িয়ে আরো সামনে যাবে, তখন একজন বাপ সবচেয়ে বেশি খুশি হয়। তো ওই সম্রাটও খুবই খুশি হয়েছে। খুশি হওয়ার পরে সেই জ্যোতিষীকে বলছেন যে আপনি কি চান। তা জ্যোতিষী বলছে যে আমি যেটা ভবিষ্যৎ দেখতে পাচ্ছি সেটা যদি সত্যি হয়, এইটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া। তারপরও সম্রাট তো কিছু দিব না, এটা কেমন হয়? তা বলছে ঠিক আছে, আপনার কোনো যদি সাজেশন থাকে বলেন একটু। তখন ওই জ্যোতিষী সম্রাটকে কয়েকটা সাজেশন দিয়েছে, কয়েকটা বুদ্ধি দিয়েছে। এই বুদ্ধিগুলোর মধ্যে একটা বুদ্ধি ছিল যে এই ছোট্ট বালক কিন্তু সাধারণ কোনো বালক না, একে সবসময় আপনি আপনার আশেপাশে রাখবেন। তা সম্রাট চিন্তা করছে ওই সময়ের সবচেয়ে শ্রেষ্ঠ জ্যোতিষী যেহেতু এই পরামর্শ দিয়েছে, তাহলে আমার ছোট্ট শিশুকে আমার সাথেই রাখতে হবে। ছোট্ট শিশুর বয়স 8 থেকে 10, সবসময় সম্রাটের পাশেই থাকে। একবার হলো কি, ওই সময়ের সবচেয়ে শ্রেষ্ঠ ধনাঢ্য ব্যবসায়ী ওই সময়ের চেয়ে, উনি হচ্ছে ওই সম্রাটকে ভিজিট করতে আসছে। তা যেটা হয়, একজন সম্রাটের সাথে কেউ যখন দেখা করতে যায় তখন নিশ্চিতভাবেই কোনো উপহার নিয়ে যায়। তো ওই সময়ের সবচেয়ে শ্রেষ্ঠ যিনি হচ্ছেন ব্যবসায়ী, উনি ওই সময়ের সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে আকর্ষণীয় একটা ঘোড়া নিয়ে আসছে। ঘোড়াটা এত শক্তিশালী এবং এত আকর্ষণীয়, রাজ্যের যারা সম্রাটের খুব কাছের মানুষজন ওই ঘোড়া দেখে একটু লোভ হয়েছে। সম্রাটকে বলতেছে যে আমাদের একটা আর্জি আছে, যদি একটু শুনেন। বলছে বলো। বলতেছে যে আমাদের মনটা চাচ্ছে আমরা একটু ওই ঘোড়াটার মধ্যে একটু চড়তে চাই। তা সম্রাট খুব ভালো মানুষ ছিলেন, খুব উদার ছিলেন। বলছে ঠিক আছে চলো। তা কে আগে চড়বে কে পরে চলবে? পরে বললো যে ঠিক আছে, অ্যাকর্ডিং টু এজ, বয়স অনুসারে যার বয়স বেশি সে আগে চড়বে। তা সিনিয়র যে, উনি চড়তে গেছে। ঘোড়া যখনই উঠতে গেছে, ঘোড়া এমন একটা ধাক্কা মারছে, একদম পড়ে গেছে। তখন সবাই চিন্তা করলো বয়স্ক মানুষ, এই জন্য বোধহয় ঘোড়ায় চড়তে পারছে না, তার চাইতে যে জুনিয়র সে যাচ্ছে। ও বাবা, এ ঘোড়ায় যখনই চড়তে মুভমেন্টে গেছে, চড়ার মুভমেন্ট, ওই সময় ঘোড়া দ্বিগুণ বেগে তাকে ধাক্কা মারছে। সবাই তো মহা চিন্তায় পড়ে গেল, এত আকর্ষণীয় ঘোড়া, আমাদের জীবনে চড়ার যে ইচ্ছা এটা কি পূরণ হবে না? এইরকম করে 8-10 জন চেষ্টা করছে, প্রত্যেকেই ঘোড়ায় চড়ার অ্যাটেম্প নিছে, ঘোড়া ধাক্কা মেরে ফেলে দিছে। ওই যে সবচাইতে ধনী মানুষ যে ওই ঘোড়া নিয়ে আসছে, উনিও একটু বিব্রত যে কি হইলো হঠাৎ করে ঘোড়ার, যে ঘোড়ায় কেউ চড়তেই পারছে না। তখন ওই ছোট্ট বালক তার বাবাকে বলছে, বাবা আমি ঘোড়ায় চড়বো। সবাই বলছে না না, মহামান্য সম্রাট, আপনার আমাদের এইটা ভবিষ্যৎ, একে এই ঘোড়ায় চড়তে দেওয়া যাবে না, ফেলাই ফেলবে। তো বলছে খুব করে ধরে যে না বাবা, আমাকে একটু চড়ার সুযোগ দিতে হবে, আমি চড়বো। তো এই কথা শোনার পরে সবাই বলতেছে না না, ওকে চড়তে দেওয়া যাবে না। ওর বাবা বলছে না বাবা, তুমি দেখতেছো না তোমার বড় বড় যারা আঙ্কেল শ্রেণীর মানুষ তারাই চড়তে পারলো না, তুমি কিভাবে চড়বা? তো বলছে খুব কনফিডেন্টের সাথে যে বাবা আমি চড়তে পারবো। তখন সবাই সিকিউট, মানে আলাদা যদি ধাক্কা মেরে দেয়, সবাই জাল ধরে বসে আছে যে ওই ছোট্ট বালককে চড়তে গেলেই তো ধাক্কা মারবে, সে ওইখানে যাতে পড়ে।
কিন্তু হতবাক করার ব্যাপার হচ্ছে ওই ছোট্ট শিশু 8-10 বছর বয়স, যার ভবিষ্যৎ খুব উজ্জ্বল, সে ঘোড়ার কাছে গেল, একটা ছোট্ট কাজ করলো, বাস জাম্প করে ঘোড়ায় উঠে পড়ল। খালি উঠে পড়লো তাই না, ঘোড়ায় রানিং শুরু করে দিছে। 10-12-15 মিনিট চতুর্দিকে চক্কর লাগায় এসে আবার যেখান থেকে সে উঠছিল সেখানে থামলো। সেনাপতি, তারপরে যারা বড় বড় বীর, তারা হতবাক হয়ে গেছে, কিরে এই ছোট্ট বালক 8-10 বছরের, আমরা কেউ ঘোড়ায় চড়তে পারলাম না, এ চড়তে পারলো, কারণটা কি? তখন ওর বাবা বলতেছে, বাবা তুমি ঘোড়ায় চড়তে পারলা, তোমার আঙ্কেলরা বড় বড় যারা সেনাপতি বীর, এরা চড়তে পারলো না, কারণটা কি? তা বলছে, বাবা আমি ঘোড়াটার দিকে লক্ষ্য করছিলাম যে হ্যাঁ, ঘোড়াটা খুব বিরক্ত ছিল। কি কারণে? বলছে যে ঘোড়াটা যে জায়গায় ছিল, সূর্যের আলো এমন অ্যাঙ্গেলে পড়তেছিল যে ওই ঘোড়াটা তার ছায়াটা দেখে খুব অস্বস্তির মধ্যে ছিল। ঘোড়াটা তো খুব আকর্ষণীয়, ওর ছায়া দেখে সে তাকে একটা কম্পিটিটর মনে করছে, যে তার সামনে হয়তো বা আরেকটা কেউ তার সাথে কম্পিটিশনে আছে। এই জন্য যেই ওর ঘোড়ার মধ্যে চড়ার চেষ্টা করতেছে, সে ধাক্কা মেরে ফেলাই দিচ্ছে। তা বাবা তুমি কি করলা? বললো, আমি যে ঘোড়াটা যেই অ্যাঙ্গেলে ছিল তার মুখটা একটু সরাই নিলাম, এমন অ্যাঙ্গেলে দিলাম ঘোড়াটা তার ছায়া আর দেখতে পাচ্ছে না। তখন সে চিন্তা করতেছে আমার কম্পিটিটর তো চলে গেছে, মন খুশি, খুব খুশি, তখন আমি আরাম করে চললাম। সবাই তো অবাক হয়ে গেছে, এই ছোট্ট শিশু এই জিনিসটা লক্ষ্য করছে, আমরা কেউ লক্ষ্য করলাম না। তখন সম্রাট খুব খুশি, বলছে, বাবা তুমি আমার কাছে কি চাও বলো। তা সবাই চিন্তা করতেছে, যতই ঘোড়ার এই কেরামতি সে দেখাক, ছোট্ট 8-10 বছরের শিশু কি যাবে। ও বলতেছে, বাবা আমি পারস্য চাই তোমার কাছে। পারস্য চাই কথাটা অনেকে আমরা বুঝতে পারবো না যে এটার মানেটা কি। বাংলাদেশের একটা 8-10 বছরের ছেলেকে যদি বলা হয় যে বাবা তুমি এখন কি চাও, সে যদি কয় আমি সারা পৃথিবীর আমেরিকা, রাশিয়া এগুলো সব দখল করব, এই কথার লোড যা বুঝায়, ওই সময়ে পারস্য জয় করা তার চাইতে বেশি লোড ছিল। তার মানে পারস্য ছিল ওই সময়ের সুপার পাওয়ারফুল কান্ট্রি, ওইটা সে দখল করতে চায়, যে বাবা আমি ওইটা জিতবো। ওর বাবাও জানতো যে এই ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল, কিন্তু এতটা উজ্জ্বল ওর বাবা একটু ঘাবড়াই গেছে। বলছে যে বাবা ঠিক আছে, পারস্য আশেপাশের যারা ছিল এরাও করছে যে কিরে এ যদি পারস্য দখল করতে চায়, যদি এই চিন্তা পারস্য সম্রাটের কাছে যায়, তাহলে আমাদের তো এখনই শেষ করে ফেলবে। যাই হোক, ওর বাবা বলছে ঠিক আছে তুমি এখানে থাকো। ওর বাবা যুদ্ধে চলে গেল। যুদ্ধে যাওয়ার পরে কয়েকটা রাজ্য দখল করতে করতে হঠাৎ করে তার বাবা হচ্ছে যে যুদ্ধে হচ্ছে নিহত হলো। তার মানে সম্রাট শেষ। সম্রাট যখন শেষ হয়ে যায় সাধারণভাবে, তখন তো আর ওই গণতন্ত্র ভোট এগুলো ছিল না। কে তাহলে রাজ্য দখল করবে? রাজ্যের ক্ষমতা কার হাতে আসবে? ওই ছোট্ট শিশু বলতেছে অটোমেটেড সেই ক্ষমতার অধিকারী। তা আশেপাশের যারা লোকজন আছে তারা চিন্তা করতেছে যে আমরা অন্য যে আশেপাশের যে রাজ্যগুলো আছে তাদের সাথে একটু লিয়াজও করি। আর অন্য রাজ্যরা চিন্তা করতেছে যে সম্রাট যেহেতু নাই, ছোট্ট এক শিশু কি করবে, এই রাজ্য দখল করব। এইরকম পারস্পরিক কথাবার্তা চলছে। ওই যে জ্যোতিষী হাত দেখছিল, চেহারা দেখছিল, বলছিল না যে সাধারণ কোনো বালক না, এ অসাধারণ কিছু করবে। এবং কয়েকটা সাজেশন যে দিয়েছিল, তার মধ্যে একটা সাজেশন ছিল আপনার সাথে সবসময় রাখবেন, নাম্বার 1। নাম্বার 2 সাজেশন ছিল যে খুব ভালো কোনো টিচারের কাছে আপনার সন্তানকে শেখাবেন। তো ওর বাবা বিখ্যাত সম্রাট যখন যুদ্ধে মৃত্যুবরণ করলো, এবং ওই যে যেটাকে আমরা বলি যে হচ্ছে যে জ্যোতিষী যে তার হাত দেখছিল, এর মাঝখানে কিন্তু 5-6 বছর সময় অতিক্রান্ত হয়েছে। এবং এই 5-6 বছরের মধ্যে একটা অসাধারণ ঘটনা ঘটছে। ঘটনাটা কি? ওর বাবা যখন শুনলো যে খুব ভালো কোনো টিচারের কাছে আমার সন্তানকে পড়াতে হবে, তখন উনি খোঁজ লাগালো যে সবচেয়ে শ্রেষ্ঠ টিচার কে আছে। খুঁজতে খুঁজতে উনি একজনের খোঁজ পেয়েছে যে ওই সময়ে সব মানে রাজ্যের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষক হচ্ছে একজন। ওনার কাছে লোক পাঠাইলো, বললো যে আমাদের সম্রাটের যে ছেলে তাকে পড়াইতে হবে। তো উনি বলছে আমি কারো বাড়ি যেয়ে পড়াই না। বলছে না, সম্রাট তার ছেলেকে পড়াইতে হবে। বলছে তোমরা ফিরে যাও। সম্রাট আবার বলছে যে টিচার মানুষ তো, কোনো বেয়াদবি করবা না। উনি কি বলে সেটা আমাকে জানাও। টিচার
যখন এইরকম কথা বলছে, বলার পরে ওরা আবার সম্রাটের কাছে আসছে। সম্রাট শোনার পরে বলছে আমি নিজে যাব। সম্রাট নিজে চলে গিয়েছে। যাওয়ার পরে বলছে যে আমি আমার যে সন্তানকে আপনার কাছে পড়াতে চাই, এটা কোনো সাধারণ সন্তান বা সাধারণ বালক নয়। এবং এই যে মাঝখানের যে ঘটনাগুলো, এরকম ঘটনাগুলো উনি বলে দিয়েছে। তখন ওই টিচারেরও একটু খুব আগ্রহ হলো যে দেখি তো আসলে এই বালকটা কত অসাধারণ। তখন ওই ছোট্ট বালককে বললো যে ঠিক আছে, আমি ওর সাথে দেখা করব। ওই ছোট্ট বালককে টিচারের সামনে নিয়ে আসা হলো। টিচার ওই ছোট্ট বালককে কয়েকটা প্রশ্ন করলো। করার পরে ওই ছোট্ট বালক এত অসাধারণ উত্তর দিল। ওই টিচার বলল যে আমি তাকে কয়েকদিন পড়াবো, এটা সিদ্ধান্ত আমি আসলাম যে কয়েকদিন পড়াবো। কিন্তু তার চেয়ে ইন্টারেস্টিং ঘটনা ঘটলো, কয়েকদিন পড়ানো যখন শুরু করছে, ওই বালকের মধ্যে এমন এমন কোয়ালিটি দেখলো, এই কয়েকদিনটা গিয়ে 4 থেকে 4.5 বছর লম্বা সময় ওই টিচার ওই বালককে পড়াতে থাকলো। এবং যা কিছু উনি পড়িয়েছেন তার মধ্যে 3টা খুব দামি শিক্ষা উনি দিয়েছেন। যেই দিন লাস্ট মিটিং হয় ওই টিচার এবং স্টুডেন্টের, তখন ওই স্টুডেন্ট বলছে যে স্যার আপনি আমাকে অনেক শিখিয়েছেন, আমাকে এমন 3টা পরামর্শ দেন যেটা আমি সবসময় মনে রাখবো। টিচার তাকে 3টা পরামর্শ দিল। এবং এই 3টা পরামর্শ, যেমন আমরা সূরা ফাতিহায় 7টা লাইন পড়ি না, 7টা আয়াত, ওই টিচার যা কিছু শিখিয়েছে তার সামারি উনি 3টা লাইনের মধ্যে করে দিয়েছে। এই 3টা লাইন অলওয়েজ মাথায় রাখবা। ওই ছোট্ট বালক যখন 15-16 বছর বয়স, তার বাবা এক জায়গায় যে যুদ্ধে গিয়ে নিহত হলো। তখন তার টিচারের যে প্রথম পরামর্শ, সেই প্রথম পরামর্শ অনুযায়ী যুদ্ধ শুরু হয়ে গেল। এবং প্রথম পরামর্শ অনুযায়ী উনি যে যুদ্ধটা করছে, সেই যুদ্ধে উনি জয়লাভ করলো। এরপরে আরো দ্বিতীয় পরামর্শ, তৃতীয় পরামর্শ, এই জায়গায় আমি আসবো, এটাতে আমরা আবার ফিরে আসবো। তার আগে আমি অন্য জায়গায় যেতে চাই। যতটুকু আমি বলছি আমি কিন্তু ধরি, এটা কিন্তু আমার স্পিচের নিয়মই আমি যা কিছু বলবো সেটা কিন্তু ধরবো। আমি একটু জাস্ট টেস্ট করি যে কে কিরকম করে মন দিয়ে শুনছে। নাম্বার 1 যেটা আমি বলছি, যে যেই টিচার ওই ছোট্ট বালককে পড়াচ্ছিল কত বছর পড়িয়েছে? ভেরি নাইস, 4.5 বছর, 4 থেকে 4.5 বছর। প্রত্যেকে জানছে। কয়টা উপদেশ দিয়েছিল? 3টা। 15-16 বছর বয়সে তার বাবা যুদ্ধে হত্যা হয়েছে, তার বাবা যুদ্ধে মারা গিয়েছে। এই তো, এই জায়গায় কিন্তু আমি আবার ব্যাক করব, কিন্তু তার আগে আরো ইম্পর্টেন্ট কিছু কথা আছে, এই জায়গায় আমরা ব্যাক করবো ইনশাল্লাহ। আমাদের এইখানে যারা যারা আছি প্রত্যেকেরই এই যে আমি হাত দিলাম, এটাকে কি বলে? খুব কঠিন কিছু, কি বলে? মাথা। এটা কি? মাথা। এই মাথার মধ্যে একটা দাড়ি পাল্লা আছে। কি আছে? বলতে হবে কি আছে? সবাই বোধহয় একটু অবাক যে কই দাড়ি পাল্লা তো দেখা যায় না, মাথার মধ্যে দাড়ি পাল্লা আসতেছে কিভাবে? সত্যি কথা আসতেছে। এই দাড়ি পাল্লার 2 দিকে 2টা পাল্লা পাথর আছে। একটা পাল্লার মধ্যে আছে কষ্ট, পেইন। আরেকটা পাল্লার মধ্যে আছে আনন্দ, প্লেজার। একটা পাল্লার মধ্যে কি আছে? পেইন। আরেকটার মধ্যে, আচ্ছা ইংরেজি শব্দ কঠিন বললাম, কষ্ট, আরেকটা আনন্দ। সহজ করে বলি, একটা পাল্লার মধ্যে কি আছে? আরেকটা আনন্দ। কিছু কাজ করলে যে মজা লাগে, তার মানে ওই আনন্দ হয়, মজা লাগে যেই পাল্লা, সেই পাল্লা তখন ভারী হয়ে যায়। আর কিছু কাজ আছে যেই কাজ করলে কষ্ট হয়, তখন ওই কষ্টের যে পাল্লাটা সেটা ভারী হয়ে যায়। এখন প্রশ্ন হলো যে কষ্টের পাল্লা এবং আনন্দের পাল্লা, দুঃখের পাল্লা এবং মজার পাল্লা, এই দুইটার মধ্যে আমরা সবসময় কোন পাল্লাটার দিকে ফোকাস করতে চাই? কষ্ট নাকি আনন্দ? কোনটা? আনন্দ। সবাই কয় যে মজা লাগলে ভালো লাগে, যেই জিনিসটা মজা লাগে সেই জিনিসটা সবাই করতে চায়। আচ্ছা, এখন প্রশ্ন হলো, আমরা যে একটা কাজে মজা পাই, একটা কাজ করলে যে ভালো লাগে, এইটার পিছনে একটা ছোট্ট উপাদান আছে, ছোট্ট উপাদান। সেই উপাদানটা আমাদের ব্রেইনে তখন তৈরি হয়। তার মানে যে কোনো একটা জিনিস, যে কোনো একটা কাজ করার পরে যদি ভালো লাগে, তখন ব্রেইনে একটা উপাদান তৈরি হয়।
কি হয়, একটা উপাদান তৈরি হয়। যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত, তারা নামাজ পড়ার পর একটা ভালো লাগা হয় না, যে ভালো লাগলো নামাজ পড়লাম, তখন ব্রেইনে একটা উপাদান তৈরি হয়। আজান হইছে, নামাজ পড়ি নাই, মনটা খোঁচর মোচর করতেছে, কখন নামাজ পড়বো, তারপরে হচ্ছে ওই যে ব্রেইনে ওই উপাদানটা তৈরি হবে, মজা লাগবে। তার মানে একটা কাজ করে যদি মজা লাগে যখন, তখন ওই উপাদানটা তৈরি হয়। খুব সহজ কথা। যেই লোকটা রেগুলার নামাজ পড়ে প্রত্যেক দিন, নামাজ পড়ার পরে তার ব্রেইনে যে উপাদানটা তৈরি হইলে পরে মজা লাগে, সেই উপাদানটার নাম হচ্ছে ডোপামিন। কি নাম? আচ্ছা, ডু মানে করা না, এই যে ডু, ডিও, ডু, এইটা দিয়ে ডোপামিন নামটা একটু বলি। ডোপামিন, আচ্ছা মনে রাখার একটু বুদ্ধি শিখাই দিতে হবে। ওই যে কেউ চাকরি হইলে কিন্তু মাদকে অ্যাডিক্টেড কিনা এটা জানার জন্য একটা টেস্ট আছে, যার নাম হচ্ছে ডোপ টেস্ট। কি নাম? ডোপ। ওইটার সাথে রিলেটেড ডোপামিন। কি নাম? ডোপামিন। একটা কাজ করলে যে মজা লাগে, ওই সময় ব্রেইনে ডোপামিন তৈরি হয়। কি তৈরি হয় বলি? ডোপামিন তৈরি হবে। ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে এই যে আমি যে কথাটা বললাম যে একটা কাজ করলে মজা লাগে, মজা লাগলে কি হয়, তখনই মজা লাগবে যখন ডোপামিন তৈরি হবে। এই জিনিসটা সারা পৃথিবীতে যে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম যা কিছু বানিয়েছে, এরা এই জিনিসটা জানে। ওরা জানার পরে করছে কি, যে এমন কি কোনো বুদ্ধি আছে যে কৃত্রিমভাবে, নকলভাবে ডোপামিনটা তৈরি করে ব্রেইনে দেওয়া যায়? বিজ্ঞানীরা এটা নিয়ে কাজ শুরু করে দিছে। করতে করতে কছে হ্যাঁ বুদ্ধি আমরা পাইছি। কছে কও কি? কয় হ্যাঁ। কয় কিরকম বুদ্ধি? বলছে যে যত লাইক তত ডোপামিন। অনেকে আছে না, ফেসবুকে একটা ছবি দিল, কয় যে লাইক 10,000, ওরে বাপ মন খুশি, ডোপামিন। 20,000, আরো মন খুশি, কয় ডোপামিন বাড়ি গেছে। 1 লাখ, মন তুলকালাম খুশি। কেন? কারণ ডোপামিন খরণ হচ্ছে। এরা কাছে পায়া গেছি টেকনিক, যেই কাজেই করবে লাইক লাগাও। এবং যখনই এই লাইক সে দিচ্ছে, অনেকে কয় যে আমার 5,000 বন্ধু, আমার 50,000 ফলোয়ার, যখন এই কথাটা বলি তখন আমাদের ব্রেইনে ডোপামিন খরণ হয়। এবং অনেকে আছে এই টেকনোলজিকে খুব ভালো কাজে ব্যবহার করা যায়, কিন্তু কেউ যদি এই লাইক আর হচ্ছে যে ডোপামিনের নেশায় পড়ে, ওর অবস্থা কত ভয়ঙ্কর হইতে পারে আমরা এখনই দেখবো। খুবই ভয়ঙ্কর। আগেকার দিনে যখন আমরা বনে জঙ্গলে থাকতাম, তখন সবচেয়ে যে বীর শ্রেষ্ঠ, ধরা যাক যে একটা বাঘ শিকার করে ফেলছে, 10টা মহিষ শিকার করে নিয়ে আসছে, ও হচ্ছে সবচেয়ে বড় বীর। কেন? কারণ ওই সময় বেঁচে থাকার জন্য খাদ্য দরকার, আর বিপক্ষ শক্তিকে অ্যাটাক করে ধ্বংস করতে হবে। ওই সময় সবচেয়ে পাওয়ারফুল, শক্তিশালী লোক, সে সবচাইতে হচ্ছে মর্যাদাপূর্ণ হইতো। দিন যত আগায় গেছে, তত মানুষ দেখছে যে না, এই শারীরিক শক্তির চাইতে মানসিক যে টেকনোলজি, মানসিক যে শক্তি, এইটা ব্যবহার করে আরো দ্রুত সব কিছুকে কন্ট্রোল করা যায়। এবং এখনকার সময় এই যে আমরা যে পড়াশোনা করি, এটার পিছনে আমাদের আছে যে রেজাল্ট ভালো হইলে সবাই খুশি হবে, ডোপামিন করণ হবে। একটা ভালো বক্তব্য দিলাম, মানুষ খুশি হইলো, ডোপামিন করণ হইলো। একটা দামি কাপড় পরলো, মানুষ বলতেছে খুব ভালো লাগতেছে, ডোপামিন করণ হচ্ছে। একটা দামি পারফিউম ব্যবহার করছে, খুব ভালো লাগতেছে, ডোপামিন করণ হচ্ছে। তার মানে যেই কাজে যত বেশি ডোপামিন, সেই কাজে তত বেশি আনন্দ। এখন প্রশ্ন হলো যে ন্যাচারাল, নর্মাল যে কাজ আছে, সেই কাজে ডোপামিন বেশি ক্ষরণ হয়, নাকি অ্যাবনর্মাল কাজ যেটা আনন্যাচারাল, আর্টিফিশিয়াল, সেইটাতে ডোপামিন বেশি খরচ হয়? এটা খুব ইন্টারেস্টিং। এই জায়গাটা আমাদের ফোকাস করতে হবে। দাড়িপাল্লার কথা খেয়াল আছে তো? একদিকে ছিল কষ্ট আর একদিকে আনন্দ, এবং প্রত্যেকেই খালি চাচ্ছে যে বেশি পরিমাণ ডোপামিন ক্ষরণ হোক, বেশি পরিমাণ আনন্দ আসুক, এবং মনটা তখন খুব উৎফুল্ল থাকে। আর এই জিনিসটাই বিভিন্ন যে টেকনোলজিক্যাল যে কোম্পানিগুলো আছে, এরা এই বুদ্ধিটা কাজে লাগায় তারা কি ধ্বংসটা করছে, এবং এটার জন্য আমরাও কিভাবে দায়ী সেটা আমরা এখনই বলবো, প্রত্যেকে বুঝে ফেলবে। আমরা যখন সামনাসামনি একজন বন্ধুর সাথে দেখা হয়, তার সাথে যখন আমি কথা বলি, তার সাথে যখন আমার কথার ম্যাচিং হয়, তখন দেখা গেল ডোপামিন ক্ষরণ হইল 100 ইউনিট। কত ইউনিট? 100।
মোবাইলে আমি একটা লাইক শেয়ার একটা ফেসবুকে একটা ভিডিও দিলাম, একটা খাইতে গেছি ছবি দিলাম, ওইখানে দেখা গেছে 500টা লাইক পেয়েছি, ডোপামিন ক্ষরণ হচ্ছে 500 ইউনিট। কয়শো? 500। সরাসরি বন্ধুর সাথে আলোচনা করলাম 100 ইউনিট, আর মোবাইলে ছবি তুলে দিছি 500টা লাইক 500 ইউনিট। তাইলে ব্রেন সরাসরি কথাটা বেশি পছন্দ করবে নাকি ছবি তুলে মোবাইলে দিলে ওইটা বেশি পছন্দ করবে? কাউকে যদি আমি বলি যে ভাই একই কাজ করলে তুমি 100 টাকা পাবা 500 টাকা, কোনটা আপনি করবেন? হ্যাঁ, 500। সবাই বলবে ভাই আমার 500 টাকা লাগবে। তা যখনই কেউ দেখে যে এরকম একটা জিনিস আমি মোবাইলে ধারণ করে ফেসবুক ইউটিউব কোনো জায়গায় দিলাম, একটা জিনিস থেকে আমার ডোপামিন 500 ইউনিট হচ্ছে, তখন প্র্যাকটিক্যাল যে এই যে পারস্পরিক যে হচ্ছে যে ডোপামিন ক্ষরণের কাজ, সেটা আর ভালো লাগে না, ভালো লাগে না। এবং সবচেয়ে ভয়ঙ্কর যে দিকটা, সবচেয়ে ভয়ঙ্কর সেটা হচ্ছে অল্প বয়স, যখন টিনেজ 12, 15, 18, 20 এইরকম বয়সের, তাদের কিন্তু ডোপামিনের প্রতি আগ্রহটা অত্যন্ত বেশি, এবং তারা ওই কাজটাই করতে চায় যেই কাজটাতে তার ডোপামিন যত বেশি ক্ষরণ হবে। এবং এটার ভয়ঙ্কর দিক যেটা, সেটা হচ্ছে যেই কাজে তার ডোপামিন বেশি ক্ষরণ হয়, সেই কাজটা যদি খারাপ হয়, সেই কাজটা যদি তার জন্য ক্ষতিকর হয়, সেই কাজটা যদি ধর্মের দিক থেকে নিয়ম বহির্ভূত হয়, তারপরে সে করে কেন? ওই যে ডোপামিন ক্ষরণ। যারা ড্রাগের মধ্যে অ্যাডিক্টেড প্রত্যেকেই জানে যে এটা খুব খারাপ জিনিস, তাহলে সে খায় কেন? কারণ তার ব্রেইনের ওই যে পাল্লা পাথরের একটা যে আছে প্লেজার, যেটা ডোপামিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, ওইটা ডোপামিন কিছুক্ষণ পর না পাইলেই মেজাজ গরম হয়ে যায়, এবং ওই সময় তার সবচেয়ে বড় চাওয়া যে আমার ডোপামিন লাগবে। তো ও তো আর বুঝে না যে ডোপামিন কই পাবে। ও তখন কি করে, যেইটাতে সে অ্যাডিক্টেড, ধরা যাক কেউ অ্যালকোহল অ্যাডিক্টেড, কেউ নিকোটিন অ্যাডিক্টেড, কেউ মরফিন অ্যাডিক্টেড, যে যেটা অ্যাডিক্টেড, সে ওই জিনিসটা তখন নেয়, তার ডোপামিন লেভেলটা বেড়ে গেল, মন খুশি। কিছু ড্রাগ অ্যাডিক্টেড যদি আপনারা কেউ ভালো করে লক্ষ্য করেন, দেখবেন সে যে সময় নেশা করলো ডোপামিন লেভেল একদম বেড়ে গেছে, মন খুশি। যে কেউ বলবে ভাই এই লোকের মতো তো ভালো লোক হয় না, মন খুবই চাঙ্গা। আস্তে আস্তে ডোপামিন লেভেলটা কমতেছে, কমতে কমতে যেই লেভেলে গেলে তার ওই যে ডোপামিন একদম, মানে ব্যাপারটা একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবো। একজনের খুব পছন্দ হচ্ছে মুরগির মাংস আর খাসির গোস্ত খায়, তার ক্ষুধা লাগছে, মুরগি খাসি দিছে, খাইলো, খাওয়ার পরে মাথা একদম ঠান্ডা, খুব ভালো। ওই খাওয়ার পরে কি তার আজীবন চলবে? কি হবে? 5 ঘন্টা 7 ঘন্টা পর আবার ক্ষুধা, যে সময় ক্ষুধা লাগছে আস্তে আস্তে মাথা একটু গরম হচ্ছে, বলছে যে আবার খাবার লাগবে, ওই খাবারটা খাইলো, আবার ডোপামিন ক্ষরণ হলো ঠান্ডা। ঠিক তেমনি করে যে কেউ যখন এরকম নেশা জাতীয় কোনো জিনিসে সে অ্যাডিক্টেড হয়ে যায়, তখন যেই সময় সে ডোপামিন গ্রহণ করলো, ডোপামিন তো সরাসরি করলো না, একটা জিনিস খাইলো, সেটার মাধ্যমে তার ডোপামিন বাড়লো, বাড়ার পরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে খুব চাঙ্গা, পেটের মধ্যে ক্ষুধা লাগে নাই, খুব মন খুশি। তারপরে আস্তে 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 যেমন ক্ষুধা লাগে, ঠিক আস্তে আস্তে তার ডোপামিন লেভেল ডাউন হয়ে যায়, হওয়ার পরে তার আবার ডোপামিন লাগবে, কোথার থেকে আবার ওইটাতে যাবে। তার মানে একবার যদি কেউ একটা চক্রের মধ্যে ঢুকে যায় একবার, তাহলে এই চক্রটা থেকে বের হওয়া, এটারও বুদ্ধি আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ, বের হওয়া স্বাভাবিকভাবে খুব কঠিন, স্বাভাবিকভাবে কঠিন। কেননা ওই ডোপামিনের সার্কেলটা যখনই তার ক্ষুধা লাগবে, ওই সময় যে সে খাবার না পায়, মন যেমন খারাপ লাগে, কষ্ট লাগে, ওই রকম করে তারও মধ্যে কিছু অস্বাভাবিকতা তৈরি হয়। কিরকম? রাতে ঘুমায় না, খাবারের রুচি থাকে না, কারোর সাথে ভালোভাবে কথা বলতে মন চায় না, এবং সে ওই ডোপামিনকে নিজের মধ্যে আনার জন্য যা খুশি তাই করা যায়। এই যে আমরা দেখি যে বিভিন্ন যে সন্ত্রাসী, বদমাশ, গুন্ডামি যারা করে, তাদেরকে কিভাবে করায়, ওই মাফিয়া শ্রেণীর যে লোক, তারা জানে, ওরা হয়তো বা মেকানিজমটা জানে না, ও বলে যে তোমার তো এখন একটা নির্দিষ্ট সময় পরে এটা লাগবে, তা ঠিক আছে, তার আগে আগে তাকে বলে যে ঠিক আছে তুমি এই কাজটা করে আসো, যাও এখন করো, ওকে যে একটু মারো, ওর সাথে এরকম খারাপ কিছু করো, ও যা করতেছে কেন? কারণ ডোপামিন লাগবে। ক্লিয়ার? আচ্ছা, এখন প্রশ্ন হলো যে ভাইয়া, আমরা যদি কেউ ডোপামিনের এই নেশার মধ্যে যদি ঢুকে যাই, এইটা থেকে বাঁচার বুদ্ধিটা কি? যে এটা থেকে আমি বাঁচতে পারবো, এইটার কোনো বুদ্ধি আছে কিনা?
প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে,